রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে, ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের মাঠ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্পের আসর। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের আজকের পর্বটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে কিছু অশ্লীল ঘটনার দৃষ্টান্ত বর্ণিত আছে। শ্রোতাদের কাছে বিশেষ নিবেদন, আপনারা এই পর্বটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। আমাদের চ্যানেল এরকম কোনো ধর্মীয় বা অশ্লীল কার্যকলাপকে সমর্থন করে না। আজ শুনবেন সেহেলি ভট্টাচার্যের লেখা অবয়ব, দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব, অবয়ব, দ্বিতীয় ও অন্তিম পর্ব। গত শনিবার আপনারা শুনেছেন রথিন তার কাজের সূত্রে বহুদূর গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতে আসে। মাঝরাতে রথিন তার প্রিয় বন্ধু প্রবীরকে ফোন করে জিজ্ঞাসা করে যে সব কাজ ঠিকভাবে হয়েছে কিনা। প্রবীর আশ্বাস দেয় যে সে সবকিছু প্ল্যান মোতাবেক করেছে। ফোন রেখে শুতে যাওয়ার আগের মুহূর্তে ঘরের বাইরে সে একটি ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখে। পরের দিন রাতে তার সাথে একটা লোকের আলাপ হয়। সে তাকে বলে যে ওই বাড়িতে এক জমিদার থাকতেন। তিনি একদিন একজন মহিলা ও তার মেয়েকে সাথে করে এই বাড়িতে নিয়ে আসেন। ঘটনা সূত্রে জানা যায় যে মেয়েটির মা একজন ডাইনি ছিল। তারপর পরের দিন সেই মহিলা নাকি বিষ খেয়ে মরেছিল, বা হয়তো বারুদ জেরাই মেরে দিয়েছিল তাকে। তারপর 2 বছরের মধ্যে এ বাড়ির সব ছেলে এক এক করে বিকৃতভাবে মরে গেল। তারা সবাই নাকি রাতের দিকে দেখত ওই বাচ্চা মেয়েটাকে, শুনতে পেত ওর হাসির স্পন্দন। ছোট্ট অবয়বে সারা বাড়ি আর পাঁচিল জুড়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বেড়াতো সে। কথাগুলো শুনে রথিনের সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রতিটা রোমকূপ তখন সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। লোকটা বলেই চলল, তারপর থেকে এ বাড়ি তো দূর, আশেপাশের পাড়াতেও যদি পুরুষদের কোনো চরিত্রগত দোষ থাকতো তো ওই মহিলার অভিশাপ লেগে যেত, আর ওই বাচ্চা মেয়েটার আত্মা জেগে উঠে সেই পুরুষকে বীভৎসভাবে আপন করে নিত। আপনি বিশ্বাস করেন এসব? তোতলানো ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল রথিন। এই পাড়ার বেশিরভাগ লোকই করে, কিন্তু আমি করতাম না। তবে 3-7 হলো আমি বিশ্বাস করতে লেগেছি। লোকটার কথা বলার মধ্যেই রথিন টের পেল ওর কাঁধের কাছে কার যেন একটা ইদুষ্ণ শ্বাস পড়ছে। আতঙ্কে ওর ভিতরের নিঃশ্বাসটা প্রায় রোধ হতে হতেই শুনতে পেল এক পরিচিত গলা। কি করছিস এখানে? বিদ্যুৎ বেগে রথিন পিছনে ফিরে দেখল প্রবীর দাঁড়িয়ে। বুকের ভিতরের হাতুড়ি পেটানোর শব্দটা যেন হঠাৎ স্থিত হলো তাতে। ওকে ইতস্ততভাবে বলতে লাগলো, এই একটু কথা বলছিলাম ওনার সাথে বলে লোকটাকে দেখাতে গিয়েই অবাক চোখে দেখল পাঁচিলের পাশ বরাবর অন্ধকার পথটা সম্পূর্ণ জনমানব শূন্য। কেউ নেই। গেল কোথায় লোকটা? এই তো এইমাত্র এখানেই ছিল। ভেবে একটু অবাক হয়ে রথিন প্রবীরের দিকে ফিরে বলল, ঘরে বসবি চল। চল, অনেক কথা আছে তোর সাথে।
রথিন এগিয়ে ঘরে ঢুকে বাল্বটা জ্বালিয়ে প্রবীরকে ডাকতে গিয়েই হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তারপর পকেট থেকে দেশলাই বাক্স বের করে একটা মোমবাতি জ্বালিয়ে পাশে টুলের উপর রেখে দুজনে মুখোমুখি বসলো বিছানার উপর। তারপর প্রবীরকে জিজ্ঞেস করলো, তোকে দুপুরে কতবার কল করেছি, কখন উঠেছিস? অনেক দেরি হয়ে গেছিল রে। কাল রাতে তোর ফোন রেখে বললাম না দরজায় কে ধাক্কাচ্ছে। সত্যি কি কেউ ধাক্কাচ্ছিল? আমি তো ভেবেছিলাম তোর নেশার ঘোরে। সত্যি এসেছিল রে, একটা অপরিচ্ছন্ন ফ্রক পরা বাচ্চা মেয়ে। আমাকে কালকের মেয়েটার কথা জিজ্ঞেস করছিল। আমি প্রথমে মোটেও কোনো সত্যি বলতে চাইনি, বলিনি যে তুই আর আমি মিলে এ বাড়িতে মেয়েটার সাথে কি করেছিলাম। আর তাছাড়া মেয়েটার শ্বাস টানছিল বলেই তো কাল টপকে গিয়েছিল, নইলে। মানে? হ্যাঁ, মেয়েটা সিম্পলি টপকে গিয়েছিল রে, ওকে ছাড়তে যাওয়ার আগেই। তাই আমি টের পেয়ে ওকে আর বড় রাস্তায় না নিয়ে গিয়ে এ বাড়িতেই সাল্টে দিয়েছি। বিশ্বকর্মা পূজার উত্তাল মাইক আর নেশার নাচে এসব কেউ টের পায়নি যখন, তখন তো ছোট্ট একটা মেয়েকে কেন বলতে যাব? কে কে সেই ছোট্ট মেয়ে? কালকের মেয়েটার বোন তো নয় তো? আর কাল মেয়েটা মরে গিয়েছিল বলিসনি তো? ওর শ্বাসটান তো এখানেই হচ্ছিল, আমি তা টের পেয়েই তো তোকে মানা করছিলাম, তা তুই শুনলে তো? ও, নিজের ফুর্তিটা তো হয়েই গিয়েছিল। আমি বাকরি আনলাম আর আমি চাকবো না, আর তুই কি ভাবিস সব দোষ আমার? তুই যেন সাধু পুরুষ। যা বাবা, আমি কি করেছি কাল? তুই তো নিয়ে এলি ওকে ভুলিয়ে ভালিয়ে, আর তোর ফুর্তির চোটেই তো ও মরে গেল। ও শালা, তুমি যেন ধোয়া তুলসী পাতা, রোজ স্কুলের বাথরুমে ঝাঁক মারো, সেটা ফুর্তি নয়? দেখ, তাই বলে কাউকে ঘরে এনে তার শরীর না বুঝে নিজের সুখের জন্য তাকে মেরে ফেলবো? মেরে ফেলতে কে চেয়েছিল শালা? ও তো মরেই গেল, তাই তো ডোবাটায় ফেলতে গিয়ে কত কসরত করতে হলো আমায়। ডোবায় মানে? ওই বাড়ির পাশের ডোবাটায়? হ্যাঁ, বাবুর গ্যারেজে রাতেই গাড়িটা ঢুকিয়ে দিয়ে বাড়ি ফিরতে হতো। আর সামনে শালা তখন ওই ছেলে ছোকরাদের উত্তাল নাচ চলছিল, তাই ডোবাতেই ফেলে দিয়েছি শালিকে। মুখটাও থেবড়ে দিয়েছি যাতে ভেসে উঠলেও চেনা না যায়। কিন্তু গতকাল রাতে আমার ঘরে আসা বাচ্চা মেয়েটা যে কি করে সব জেনে গিয়েছিল কে জানে। ও নাকি তোর প্রতিবেশী। ও ও ও- ওই তো তোর জানলায় দাঁড়িয়ে ও ও শুনছে সব কথা। এই দেখ। বলে জানলার দিকে আঙুল দেখালো প্রবীর। জানলার দিকে চেয়ে তৎক্ষণাৎ এক লাফে 2-3 হাত পিছনে ছিটকে সরে এলো ভয়ার্ত রথিন। জানলায় তখন উঁকি দিচ্ছে বিভৎস চেনা সেই কচি মুখটা। ওর মনে হলো গ্রিলের ফাঁক দিয়ে সেই অবয়বটা যেন গোগ্রাসে গিলতে আসছে ওকে। এমন সময় দরজায় কড়া নাড়ানোর আওয়াজে চমকে কেঁপে উঠল রথিন। আতঙ্কে ঘরের এক কোণে সিটিয়ে বসে রইল সে। তার চোখে তখন টুলের উপর জ্বালি রাখা মোমবাতির শিখা থেকে ওঠা ধোঁয়াও যেন এক অদ্ভুত ছায়ামূর্তি আকার নিচ্ছে। তোতলানো স্বরে বলতে লাগলো রথিন, প্রবীর, প্রবীর, আমাদের অভিশাপ লেগেছে, আমরা কেউ বাঁচবো না। সরে আয়, তুই ওই জানলার পাশ থেকে সরে আয়, ও তোকে শেষ করে দেবে ও তোকে। তখন কানে এলো লথিপের উদ্বিগ্ন কণ্ঠস্বর, দরজা খোল রথিন, কিরে ঘরে আছিস? বন্ধুর গলা পেয়ে বেশ কিছুটা সাহস আর শক্তি বলপূর্বক সঞ্চয় করে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে দরজা খুলল রথিন। বাইরে বেরিয়ে এসে দেহের সমস্ত শক্তি দিয়ে লতিফকে জাপটে ধরে ভয়ে কাঁদতে লাগলো সে। ওর মাথায় বন্ধুসুলভ হাত রেখে লতিফ বলল, জেনেছিস তাহলে খবরটা? কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝতেই পারছি না। আমি তো এই কিছুক্ষণ আগে কাজ থেকে ফেরার পথে ওর বাড়িতে গিয়েছিলাম। বাইরে থেকে দেখি লোকে লোকারণ্য, ভেতরে গিয়ে দেখি ওকে শুইয়ে রেখেছে। সাদা কাপড়টা তুলতেই আমার সারা শরীরটা কেঁপে ওঠে। কি বিভৎস ভাবে প্রবীরের সারা মুখটাকে যে কেউ ক্ষত বিক্ষত করেছে তা তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না।
কি ভয়ঙ্কর, কি বিভৎস! তুই তুই যদি একবার দেখতিস। কথাটা শুনেই চমকে লতিফকে ছেড়ে ছিটকে সরে এলো রথিন। তার কানে লতিফের কথাগুলোকে চাপা দিয়ে ধীরে পৌঁছাচ্ছে তখন দুটো গলার ফিসফিসানো হাসির শব্দ। সারা শরীর অবশ লাগছে তার। ভয়ে কাঁপতে কাঁপতে তখন সে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকালো তার ঘরের আধ ভেজানো দরজা পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন ভিতরের দিকে। সেখানে তখনও খাটের উপর তার দিকে পিছন করে বসে আছে প্রবীর, আর তার উল্টো দিকে বসে আছে সেই ছোট্ট অবয়বটি। আড়াআড়িভাবে প্রবীর মুখটা দরজার দিকে ঘোরাতেই মোমবাতির আধো আলোতে রথিন দেখল প্রবীরের চোখ দুটো বিচ্ছিরিভাবে বেরিয়ে এসেছে স্প্রিংয়ের মতো। সেই মৃত চোখ রয়েছে তার প্রতি বন্ধুসুলভ পৈশাচিক আহ্বান, আর তার আড়ালে দেখা যাচ্ছে সামনে বসা অবয়বটার মাংসল পিণ্ডাদি সহ রক্তে মাখামাখি মুখমণ্ডল। দুজনের এক নাগার পাশবিক হাসির উচ্ছ্বাসের রোলে কেঁপে কেঁপে নিভে গেল টুলের উপরের মোমবাতিটা। তারপর সব মুহূর্তে অন্ধকার স্তব্ধ। রথিনের আবার কানে আসছে তখন লতিফের কথা। জানিস প্রবীরের চোখ দুটো কিভাবে যে উপরে ছিল, উফ, তুই দেখলে সহ্য করতে পারতিস না। সারা শরীরের এক একটা অংশ তখন অসাড় হয়ে চলেছে রথিনের। আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লতিফ ডাক্তার ডাকলে তিনি রথিনের হার্ট ফেলে মৃত্যু হয়েছে বলে জানালেন। বন্ধুর নিথর দেহের পাশে বসে থাকা লতিফের কানে পৌঁছালো তখন কিছু প্রতিবাসীর নিচু গলায় আলোচনা। অভিশাপ লেগেছে, অভিশাপ। ঠিক বলেছেন কর্তা, ঠিক বলেছেন। ওই মা বেটির আত্মা আবার জেগে উঠেছে। দেখলে না আগের হপ্তায় কেমন বুবাইকে মেরে ফেললো? ঠিক তো মেরেই ফেল। বুবাই মানে সারা মুখে বসন্তের দাগলা ওই ছেলেটা? হ্যাঁ গো হ্যাঁ, পাড়ার বউগুলোর উপর বড্ড কুনজর ছিল তার। কদিন আগে তো কথাগুলোকে পিছনে ফেলে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাড়ুজ্জে বাড়ির দিকে তাকিয়ে দেখল লতিফ। ঘুটঘুটে অন্ধকার সারা গায়ে মেখে তিন মহলা বাড়িটা যেন এক দৈত্যাকৃতি নিয়ে গ্রাস করতে চাইছে এবার তাকে। একটা প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদ তাকে ইঙ্গিত দিতে লাগলো নিজের ঘরের পথে, কিন্তু পথটা যে ওই বাড়ি ঘেঁষেই। অতঃপর বন্ধুর মৃতদেহকে পিছনে ফেলে সাহসী মনে কয়েক পা বাড়াতেই পেছন থেকে ভেসে এলো এক পরিচিত সম্মোহিত ডাক। লতিফ পিছনে ফিরতেই দেখল রথিন সেই পাঁচিলের উপর বসে ইশারা দিয়ে ডাকছে তাকে। লতিফ, হে লতিফ, আয় আমাদের কাছে আজ। তার পাশে বসে খিলখিলিয়ে হাসছে একটা ছোট্ট অবয়ব, আর তার পাশে আরো অনেক অবয়ব। ভীষণ তীক্ষ্ণ বন্ধুসুলভ দৃষ্টিতে তারা সবাই চেয়ে আছে ওর দিকে। শুনছিলেন অবয়ব দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্বে নিয়ে আসব আরও একটি রোমহর্ষক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।